কঠোর অবস্থানের সরকার, অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ডিবির জিজ্ঞাসাবাদে ইরফান সেলিম। ধর্মীয় বিধানে পোশাক পরার বিজ্ঞপ্তি প্রত্যাহার জনস্বাস্থ্যের পরিচালকের, মন্ত্রণালয়ের শোকজের পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত, পরে খুলতে পারে সীমিত আকারে। হচ্ছে না বই উৎসব, প্রাথমিকে মৌখিক ভিত্তিতে মূল্যায়ন। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনে জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলা ছিল, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, ব্যবস্থা নেয়ার সুপারিশ। ফ্রান্সে গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 নারী সহ নিহত 3, আহত বেশ কয়েকজন। হামলাকারী আটক, সর্বোচ্চ সতর্কতা জারি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব, সতীর্থ ভক্তদের শুভেচ্ছায় সিক্ত। আগামীতে বড় চ্যালেঞ্জ, 2 বছরে খেলবেন শতাধিক আন্তর্জাতিক ম্যাচ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অপরাধ কিংবা দুর্নীতির বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ক্যাসিনো কেলেঙ্কারি, পাপিয়া শাহেদ, সাবরিনা কাণ্ড, এমনকি সবশেষ ইরফান সেলিমের ঘটনাই তার প্রমাণ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, দল ও সরকার প্রধানের নীতি অপরাধ করলে কাউকে ছাড় নয়। টিআইবি বলছে, উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে শুধু কথার কথাই থেকে যাবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের এই মেয়াদে দুর্নীতি বিরোধী প্রথম বড় ঘটনা ক্যাসিনো কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনা। অনেককে অবাক করে দিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘোষণা আসে রাজনৈতিক শুদ্ধি অভিযানের। তারপরই পাপিয়া কাণ্ড। শামীমা নূর পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি আর প্রতারণার দায়ে তিনিও এখন জেলে। সবশেষ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও অবৈধ অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তারের ঘটনায় ধরা পড়লেন সাংসদ হাদী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, অপরাধীদের কোনো ছাড় নয়। কেউ যদি কোনো অপরাধ করে, এই অপরাধের দায়ভার তার ব্যক্তির, তার নিজস্ব। কোনো রকম ছাড় পাওয়ার সুযোগ নেই। সে একজন সাধারণ কর্মী হোক, বা কোনো একটা মাঝারি স্তরের বা উচ্চ পর্যায়ের কোনো নেতাই হোক, বা জনপ্রতিনিধি হোক, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই চিহ্নিত করতে চাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। সরকার ও দলের এমন অবস্থানকে সাধুবাদ জানিয়েছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি। পরিচয় নির্বিশেষে, অবস্থান নির্বিশেষে কঠোর অবস্থান ঘোষণা করছেন, সেটি একদিক থেকে মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার করে। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, সব অপরাধীদের বিচারের আওতায় আনতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কঠোর অবস্থান ঘোষণা করা হচ্ছে, সেটি কি সকলের জন্য সত্যিকার অর্থে প্রযোজ্য, নাকি কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু পরিবার, কিছু কিছু মহল যারা কোনো না কোনো কারণে বিরাগ ভাজন হয়েছেন বা যাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, অন্যথায় এটি অনেকটাই শুধুমাত্র লোক দেখানো হবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের এই অবস্থান তখনই সফল হবে যখন পেছনের মূল হোতারাও বিচারের মুখোমুখি হবে। কাগজে কলমে থেকে সেটা যদি বাস্তবিকভাবে প্রয়োগ করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যেই ক্ষমতাসীন দলগুলো রয়েছে, ক্ষমতার বাইরেও যে দলগুলো রয়েছে, তাদেরকে আইনের শাসনের প্রতি সদয় দৃষ্টি দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সবচেয়ে চলছে শীতের আমন্ত্রণ, 50% ডিসকাউন্টে হলুদ মরিচ, নুডলস, বিস্কুট, কফি, শ্যাম্পু, অলিভ অয়েল সহ অসংখ্য পণ্য। এছাড়াও পাচ্ছেন 1 কেজি মার্কস মিল্কে 80 টাকা ছাড়, পুষ্টি সয়াবিন তেল 479 টাকা, নিভিয়া বডি লোশন মাত্র 550 টাকা। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় সাংসদ হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রিমান্ডে ঘটনার দিন রাতে কি ঘটেছিল সেই বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবির উপ পুলিশ কমিশনার MH আজিমুল হক। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে।
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণের ৩০ নং ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম সহ ৩ আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ডের প্রথম দিন বৃহস্পতিবার ইরফান সেলিমকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ডিবি কর্মকর্তারা বলছেন, সেদিন রাতে নৌ কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান ও ইরফান সেলিমের মধ্যে কি ঘটেছিল রিমান্ডে জানতে চাইবেন তারা। আমরা বেসিক্যালি তাকে জিজ্ঞাসাবাদ করব যে তার ফ্যাক্ট এন্ড ইস্যু, সেটা এজাহারের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই কর্মকর্তার সাথে তার কি হয়েছিল, কেন তাকে মারধর করলো, এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো আমরা এই বিষয়তে জিজ্ঞাসাবাদ করব। ইরফানের ব্যবহার করা সাংসদের স্টিকারযুক্ত গাড়িটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ সংশ্লিষ্ট বিষয়ও খতিয়ে দেখবে ডিবি। এগুলোই তো তদন্তের বিষয়, আমরা এগুলো জিজ্ঞাসাবাদ করছি এবং পরবর্তীতে আপনাদেরকে রিমান্ড শেষ হলে আপনাদেরকে জানিয়ে দেব। বুধবার নৌ কর্মকর্তার করা হত্যা চেষ্টার মামলায় ইরফান সহ 4 আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। স্বপ্নে চলছে শীতের আমন্ত্রণ 50% ডিসকাউন্টে হলুদ মরিচ নুডলস বিস্কুট কফি শ্যাম্পু অলিভ অয়েল সহ অসংখ্য পণ্য। এছাড়াও পাচ্ছেন 1 কেজি মার্কস মিল্কে 80 টাকা ছাড়, পুষ্টি সয়াবিন তেল 479 টাকা, নিভিয়া বডি লোশন মাত্র 550 টাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেফতারের ঘটনায় তার পিতা সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বেগম বাজারে সংবাদ সম্মেলন করে ব্যবসায়িক ঐক্য ফোরাম সংবাদ সম্মেলনে হাজী সেলিম ও তার প্রতিষ্ঠান মদিনা গ্রুপের বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার না চালানোর অনুরোধ করা হয়। হাজী সেলিমের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগেরই সত্যতা নেই বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। নারীদের হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার নির্দেশ দিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হবে না নিউজ 24-কে বললেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজ নোটিশের পর বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করেছেন পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। প্রত্যাহারের পর দুঃখ প্রকাশও করেন তিনি। তবে এর আগে জনস্বাস্থ্যের এই পরিচালক বলেন, পর্দা মেনে পোশাকের নির্দেশনায় সরকারি নিয়ম ভঙ্গ হয়নি। হাসান পারভেজের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে মুসলিম নারী ও পুরুষ কর্মকর্তাদের ইসলাম ধর্মীয় বিধান মতো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। ছিল অফিস চলার সময় কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার নির্দেশনাও। বুধবার দেয়া হয় এই বিজ্ঞপ্তি। এখানে তো সে লাল রঙের পোশাক পরবে না সবুজ রঙের পোশাক পরবে, এটা সম্পূর্ণ তার, কিন্তু এটা লিমিটেশন, তুমি এটা যদি ক্রস করো তাহলে কবিরা গুনাহ। আমার প্রতিষ্ঠানের উপরে কবিরা গুনাহ, বদ আসর, এটা থেকে আমি মুক্তি চাই। এতে তো সরকারের কোনো নিয়মের ভঙ্গ হয়নি। সরকারি চাকরিবিধি অনুসারে এমন নির্দেশনা জারি করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রতিষ্ঠান তার মতো চালাবেন। আমি তো সরকারি প্রতিষ্ঠানে সারা সরকারি প্রতিষ্ঠানের জন্য দিই নাই, আমার ইনস্টিটিউটের হেড, আমি যেভাবে চালাবো সেইভাবে। গণমাধ্যমে বিজ্ঞপ্তির খবর আসার পর বৃহস্পতিবার বিকেলে ডাক্তার রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 3 কার্যদিবসের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপের কথাও বলা হয়। এটা হঠাৎ করে সেই জাতীয় পত্র দিতে পারে কিনা, কে তাকে ওই কর্তৃত্ব দিয়েছে, এগুলো কি চেয়েছি, জবাবটা আমরা দেখি, দেখার পরে আইনানুগ ব্যবস্থা আমরা নিব। নোটিশের পরও বিকেল 5টার দিকে নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম নিজ অবস্থানে অনড় ছিলেন প্রায় 2 ঘন্টা। আপনি কি এই যে নির্দেশনা দিয়েছেন সেটা কি উইথড্র করবেন কিনা? না, সিম্পল যে উইথড্র হবে না। কেন স্যার উইথড্র করবেন না? কেন এটা আমি উইথড্র করব? আমি কার স্বার্থে আঘাত হানছি? ঘণ্টা 2 ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যায় সে নির্দেশনা প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন জনস্বাস্থ্য পরিচালক ডাক্তার আব্দুর রহিম। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। স্বপ্নে চলছে শীতের আমন্ত্রণ 50% ডিসকাউন্টে হলুদ মরিচ নুডলস বিস্কুট কফি শ্যাম্পু অলিভ অয়েল সহ অসংখ্য পণ্য। এছাড়াও পাচ্ছেন 1 কেজি মার্কস মিল্কে 80 টাকা ছাড়, পুষ্টি সয়াবিন তেল 479 টাকা, নিভিয়া বডি লোশন মাত্র 550 টাকা। করোনায় ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আগামী 14 নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পৃথক 2টি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে স্কুল খোলা হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী।
আর অটো পাস না দিয়ে মৌখিক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তানজির মেহেদীর রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ দেখা দিলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। 17 মার্চ থেকে দফায় দফায় বাড়ানো হয় ছুটি। সবশেষ 31 অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্কতার কারণে আবারও বাড়ানো হলো ছুটির সময়সীমা। এই নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার তারিখ বৃদ্ধি করছি। তবে চলমান মহামারীর গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে স্কুল খোলার বিষয়টি ভাবা হচ্ছে বলেও জানান দীপুমণি। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও জানিয়ে দিলেন, এবার হচ্ছে না বই উৎসব। সবাইকেই ভাবতে হবে যে শিক্ষার্থীর স্বার্থ আমাদের সকলের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। এদিকে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। জানালেন, প্রাথমিক পর্যায়েও 14 নভেম্বর পর্যন্ত বাড়ল ছুটি। তবে অটো পাস না দিয়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরের ক্লাসে ভর্তির বিষয়ে ইঙ্গিত দিলেন তিনি। একদম যদি আমরা বলি যে না পরীক্ষা টরীক্ষা হবে না, তো অটো পাস হয়ে গেল। আমরা এই অটো পাসের বদনামটার থেকে ওদের রক্ষা করতে চাই। এখনো যদি আমরা ডিসেম্বরেও যে একটা জায়গায় পৌঁছতে পারি, ভালো পরিবেশ হয় আমাদের, আমরা হয়তো স্কুলেও একটা পরীক্ষার ব্যবস্থা করলাম শর্ট। মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টম সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার। তানজির মেহেদী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়লেও বাংলাদেশে এর দ্বিতীয় আঘাত মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। তবে করোনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা এবং সংস্কৃতিতে অবদান রাখায় এবছর 9 ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূষিত হয়েছে স্বাধীনতা পদকে। প্রতিবার আড়ম্বর অনুষ্ঠানে এ পদক প্রদান করা হলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা হয়েছে সীমিত পরিসরে। সম্মাননা প্রাপ্তদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে সরাসরি উপস্থিত না হতে পারার আক্ষেপের কথা জানান তিনি। এ সময় করোনা মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন সরকার প্রধান। আমাদের সকলকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে, যেন আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমরা সব রকম চিকিৎসার জন্য এবং সেবার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বাঙালি বিজয়ী জাতি, তাই বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। তো বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব, ক্ষুধামুক্ত করব, উন্নত সমৃদ্ধ করব, দেশের কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, 75-এর পর মুক্তিযুদ্ধে পরাজিতদের দোসররা দীর্ঘ সময় ধরে ইতিহাস বিকৃত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। স্বাধীন দেশ বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 5,886 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,268টি। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,681 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,04,760 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,548 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,21,281 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাত 10টার সংবাদের সময় হলো বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সার্কেল এসপি, ওসি, ইউপি সদস্য এবং চেয়ারম্যান কেউই দায় এড়াতে পারেন না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাইকোর্টের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি। এ বিষয়ে জারি করা রুলের উপর শুনানির জন্য বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয় ওই কমিটি। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে ওই প্রতিবেদন উপস্থাপনের পর তা পড়ে দেখেন বিচারপতি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করার ভিডিও দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় তোলে। এ ঘটনা আদালতের নজরে আনলে সঠিক তদন্তের জন্য কমিটি গঠন করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয় তদন্ত কমিটি। সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে প্রতিবেদন পড়ে শোনান বিচারপতি। এ ঘটনাকে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের অংশ বলে মন্তব্য করেন আদালত। দেলোয়ার বাহিনী আগেও একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুলে ধরা হয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গাফলতি। তদন্ত কমিটিতে আসছে যে চৌকিদার, মেম্বার এবং চেয়ারম্যান এবং অফিসার ইনচার্জ অফ বেগমগঞ্জ এবং এএসপি অফ বেগমগঞ্জ তারা জানে না এই বিষয়টা আসলে অবহেলাটা উঠে এসেছে এবং কমিটি সুপারিশ করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা। কোর্টের অবজারভেশন ছিল, সেখানে কমিটি রেকমেন্ডেশন দিয়েছে যে এই ঘটনাটা একটা নারীর নৃশংসতা ঘটনা এবং এটাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি করে। এই ঘটনায় দোষীদের শাস্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দিবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। যারা ভিকটিম তাদের জন্য যে বিচারটা সব সঠিকভাবে যেন হয় সেটা ব্যবস্থা করতে হবে। এবং এখন আমি রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসাবে আমি এটা নিশ্চয়তা দিতে পারি যে সঠিক বিচারের ক্ষেত্রে রাষ্ট্র যে ব্যবস্থা নেবে আমি অবশ্যই সেটাকে সমর্থন করে আমি সঠিক বিচারের ক্ষেত্রে আমি ব্যবস্থা নিব, আমি সহায়তা করব। এ বিষয়ে শুনানির জন্য আগামী 12 নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশি গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতকে সহ্য করার যে সহনশীলতা তা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে র্যালি উদ্বোধন করার আগে তিনি কথা বলেন। এদিকে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনবিরোধী ভূমিকা বিএনপির আত্মবিশ্বাসে চির ধরিয়েছে। আরও জানাচ্ছেন মারুফা রহমান। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে র্যালির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী। বাংলাদেশে এই গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতকে সহ্য করার যে সহনশীলতা তা ধীরে 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 একেবারেই আপনার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অন্যদিকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর খাতোয়ারি আলোচনা সভায় যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে নির্বাচন কমিশন ও সরকারের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। বিএনপির আসলে জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে। তাদের সিনিয়র নেতারাই রাজনীতি অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, নেতৃত্বের প্রতি অনাস্থা। নেতারাই এখন কেউ কেউ বলছেন বিএনপি একটা কুমোর ভাঙ্গা দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়, পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে। তার প্রমাণ পেয়েছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে গণতন্ত্রের চর্চা নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। একজনের তন্ত্র চালানো এটা একটা স্বৈরতন্ত্রের মতো হয় এবং সেটাতে দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সর্বোচ্চ পর্যায়ে ছাড়া বাকি সব জায়গায় আমরা আমলার থেকে দ্বারা নির্ভর, আমলারা দেশ চালায়, এটা তো প্রজাতন্ত্রের যেটা চেতনা এটা তো এখানে বাস্তবায়িত হচ্ছে না।
ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল তথ্য ভান্ডারকে বাঁচাতে ডেটা ব্যাকআপ সেন্টার প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোরের ৪৯ ঝুমঝুম বিজিবি ব্যাটালিয়নে স্থাপিত এই ব্যাকআপ ডেটা সেন্টারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, গত ৭ মাসে ১০ লাখ ফাইল নিষ্পত্তি করা হয়েছে ইন্টারনেট সেবার মাধ্যমে। যশোর থেকে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। অত্যাধুনিক এই সাইট তৈরিতে বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মান ও ৮ স্তরের নিরাপত্তা। বিজিবির নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত এই রিকভারি সাইট ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগে ডিজিটাল তথ্য ভান্ডারকে সুরক্ষিত রাখবে। যশোরের ঝুমঝুমপুর ব্যাটালিয়ন সদর দফতরে স্থাপিত এই সাইটের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী ও বাহিনীর মহাপরিচালক। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তুলে ধরা হয় বিস্তারিত কার্যক্রম। বিজিবির মহাপরিচালক জানান, এই রিকভারি সাইটের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিবির তথ্য ভান্ডার সমূহ এবং সীমান্ত ব্যাংকের কার্যক্রম সংরক্ষণ ছাড়াও বাংলাদেশের ডিজিটাল ডাটা নিরাপত্তার স্বার্থে যে কোনো সংস্থার জন্য এই ডিজাস্টার রিকভারি সাইট এক অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, আগামী দিনে তথ্যই হবে যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ। আইনটা আমরা এমনভাবে করব যাতে 2 বছর বা 5 বছরের মধ্যে যখন আরো বহুগুণ ডেটা জেনারেট হবে এবং আমাদের হেলথ, এডুকেশন ফুললি ডিজিটাইজ হবে, ল্যান্ড, তখন কিন্তু এই ডেটাগুলো যাতে বাংলাদেশে থাকে। বিদেশি কোম্পানিও যদি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করে তাহলে বাংলাদেশের ডেটা যাতে বাংলাদেশে রাখে। এর আগে গেল বছরের শুরুর দিকে বিজিবি সদর দপ্তরে স্থাপন করা হয় বিজিবির নিজস্ব ডাটা সেন্টার। মৌ খন্দকার, নিউজ 24, যশোর। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এমনটা জানান। এ সময় তিনি চীনের বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানায়। দাবি করেন, বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, চীন থেকে শুধু আমদানি করলেই হবে না, কি করে রপ্তানি বাড়ানো যায় সেই দিকে নজর দিতে হবে। এছাড়া সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য চীন ও বাংলাদেশের মিলিত বিনিয়োগের ওপর জোর দেন। প্রয়োজনে দুই দেশের বাইরেও সেই বিনিয়োগ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাত 10টার সংবাদের সময় হলো আরও একটি বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগতম। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনুষ্ঠান আয়োজনে প্রস্তুত দেশের সর্ববৃহৎ এই কনভেনশন সিটি। বৃহস্পতিবার আইসিসিবির 1 নম্বর হলে এক জমকালো বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। এরই মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা এবং শারীরিক দূরত্ব বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের। একই সাথে বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নিজ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবথেকে বড় বড় সুপরিসর হলগুলো একমাত্র আইসিসিবির কাছে আছে এবং প্রতিটি হলের উচ্চতা 39-40 ফিট করে। সেই প্রত্যেকটি হলে এখন আমাদের খুব সুন্দরভাবে যে কোনো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো অনুষ্ঠান করার জন্য আমরা স্বাস্থ্যসম্মতভাবে সকল সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। শেষ সময়ে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আর 4 দিন পরেই ভোট। আজ সুইং স্টেট ফ্লোরিডায় প্রচারে নামছেন দুই প্রার্থী, প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন।
এদিকে ট্রাম্প মেইল ইন বা ডাক ভোটের বিরোধিতা করে আসলেও নর্থ ক্যারোলিনা থেকে ডাকযোগে পাঠানো ভোট নির্বাচনের 6 দিন পরও গ্রহণের পক্ষে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। অ্যারিজোনার র্যালিতে ট্রাম্প বলেন, বাইডেনকে ভোট দিলে মার্কিনীদের জীবনমান উন্নয়নের সব পরিকল্পনা পণ্ড হবে। অন্যদিকে নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে টিভি শোতে ট্রাম্পের করোনা মোকাবেলার দৈন্যদশার চিত্র তুলে ধরেন বাইডেন। বুধবার ডেলাওয়ারে আগাম ভোট দেন তিনি। এরই মধ্যে প্রায় 8 কোটি মার্কিনী আগাম ভোট দিয়েছেন। এদিকে জর্জিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় জর্জিয়ার জনগণ বাইডেনকে কেন সমর্থন করবে তা নিয়ে বাইডেনকে প্রশ্ন করেন। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রথম মুসলিম সিনেটরই নন, বরং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম কোনো বাংলাদেশীয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ফ্রান্সের নিস শহরের নটরডেম ডেল অ্যাসাম্পশন গির্জায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই হামলায় নারীসহ 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন অবস্থায় দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, হামলাকারীকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে জনসাধারণকে আপাতত ঘটনাস্থল এবং এর আশেপাশে চলাচল না করার অনুরোধ জানান তিনি। এটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছেন নিস সিটির মেয়র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশ। অন্যদিকে সৌদি আরবের জেদ্দা শহরে ফরাসি কনসুলেটে এক প্রহরীর ওপর ছুরি হামলার ঘটনা ঘটে, আর এই হামলাকারীকেও আটক করা হয়েছে। দর্শক, সংবাদের সময় হলো আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পরে স্বাগত আরও একবার। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর। নিষেধাজ্ঞা মুক্ত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে মাঠে নামার আগামী 2 বছর ব্যস্ত সূচি টাইগারদের সামনে। লাল সবুজ দলটাকে টেনে নেয়ার বড় দায়িত্ব অনেকটাই সাকিব আল হাসানের কাঁধেই। প্রত্যাবর্তনের খুশিতে দেশের পোস্টার বয়কে স্বাগত জানিয়েছেন কোটি ভক্ত থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা। আরিফুল ইসলামের রিপোর্ট। আজকের দিনটা বাংলার ক্রীড়াঙ্গনে অনন্য। লাল সবুজের চ্যাম্পিয়ন উঠছে মুক্ত পায়রার মতো। ক্রিকেটের আহ্বানে তাকে স্বাগত জানায় পুরো বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। ভক্তের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান। জুয়ারির প্রস্তাব আড়ালে চরম খেসারত দিতে হয় একটা বছর। চ্যাম্পিয়নের মুখে সে দিনটায় ছিল পরাজয়ের হতাশা। কেটে গেছে অন্ধকারের দিনগুলো, এখন অপেক্ষায় লাল সবুজ জার্সিটা গায়ে জড়িয়ে মাঠে নামার। সামনের দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জ। সাকিবের নিষেধাজ্ঞার সময় টাইগারদের খেলার কথা ছিল 8টি দ্বিপক্ষীয় সিরিজ। করোনার কারণে বাংলাদেশ দল খেলতে পেরেছে কেবল 2টি। মহামারীতে পিছিয়ে এশিয়া কাপ টি-20 বিশ্ব আসর। আগামী 2 বছরে 100টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ক্রিকেট সূচিতে 2021 সালে টাইগারদের 13টি দ্বিপক্ষীয় সিরিজ, পরের বছরটায় 11টা। আছে এশিয়া কাপের লড়াই, পরপর 2 বছর 2টা টি-20 বিশ্বকাপ। এছাড়া যোগ হবে পিছিয়ে যাওয়া সিরিজগুলো। আর 2023 সালে টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে বিশ্বকাপ। যেতে হবে বহুদূর, বিশ্ব মঞ্চে, বিশ্ব আসরে হাতে হাত রেখে লড়তে হবে টাইগারদের। তাই সাকিবের সঙ্গে মাঠে নামার তর সইছে না। মুশফিকুর রহিমের টুইট পোস্টে স্বাগত জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল, শামিল বাকিরাও। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কঠোর অবস্থানের সরকার, অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ডিবির জিজ্ঞাসাবাদে ইরফান সেলিম। ধর্মীয় বিধানে পোশাক পরার বিজ্ঞপ্তি প্রত্যাহার জনস্বাস্থ্যের পরিচালকের। মন্ত্রণালয়ের শোকজের পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত, পরে খুলতে পারে সীমিত আকারে। হচ্ছে না বই উৎসব, প্রাথমিকে মৌখিক ভিত্তিতে মূল্যায়ন। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর।
8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনে জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলা ছিল, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, ব্যবস্থা নেয়ার সুপারিশ। ফ্রান্সে গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 নারী সহ নিহত 3, আহত বেশ কয়েকজন। হামলাকারী আটক, সন্ত্রাসী ঘটনা বলছে প্রশাসন। এবং নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব, সতীর্থ ভক্তদের শুভেচ্ছায় সিক্ত। আগামীতে বড় চ্যালেঞ্জ, 2 বছরে খেলবেন শতাধিক আন্তর্জাতিক ম্যাচ। আর এই ছিল এখনকার আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।